আসসালামু আলাইকুম। এসএসসি নবম দশম এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে এবং নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে, আমি বরাবরের মতো রয়েছি সাব্বির স্যার তোমাদের সাথে। আজকে আমরা শিখবো একটি ক্লাসে কিভাবে পরিসংখ্যানে 25-এ 25 তোলা যায়। এই শর্টকাট টেকনিক। কেন 25-এ 25 বললাম? আমরা জানি পরিসংখ্যানের 2টি সৃজনশীল থাকবে এবং 2টি সৃজনশীলের উত্তর দিতে পারবো। তাহলে আমাদের ঘ বিভাগে 2টি সৃজনশীল থাকবে এবং 2টি সৃজনশীলে আমরা উত্তর দিতে পারবো। তাহলে 2টি সৃজনশীলে আমাদের 20 মার্ক এবং এখান থেকে কমপক্ষে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 2টি হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 2টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং কমপক্ষে আমাদের একটি হচ্ছে বহু নির্বাচনী থাকবে। একটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তাহলে আমাদের এখানে 2টি সৃজনশীলে 10-10 20 মার্ক, 2টি সংক্ষিপ্ততে 4 মার্ক এবং একটি বহু নির্বাচনীতে হচ্ছে 1 মার্ক। এই টোটাল 25 মার্ক। কিভাবে আমরা 25 মার্ক তুলবো একটি ক্লাসের মাধ্যমে? তো আমরা ক্লাসটা তোমাদের সুবিধার জন্য 3টা ভাগে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1-এ আমরা বেসিক ধারণাগুলো নিয়ে আলোচনা করব। পার্ট 2-এ আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে। এবং পার্ট 3-তে আমরা হচ্ছে এর সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে আসতে পারে, বোর্ড প্রশ্ন কিভাবে আসতে পারে এবং এমসিকিউ প্রশ্নগুলো কিভাবে আসবে, এগুলো নিয়ে আমরা পার্ট 3-তে সম্পূর্ণ আলোচনা করব। তাহলে আমাদের ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবো এবং ক্লাসটিকে উপভোগ করো। যেখানে ক্লাসের সমস্যা মনে হবে ওই জায়গাটাতে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। আমরা পরিসংখ্যান থেকে কি কি প্রশ্ন থাকতে পারে? আমাদের প্রথমত প্রশ্ন বলবে যে উপাত্তের মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর মধ্যমান। প্রথম যেই ক মার্কের জন্য প্রশ্ন হয়, মধ্যক শ্রেণীর মধ্যমান বা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয়। এটা আমাদের প্রথম প্রশ্ন আসে, ক নাম্বার প্রশ্নে আসে যে মধ্যক শ্রেণীর মধ্যমান অথবা প্রচুরক শ্রেণীর মধ্যমান। অথবা আমাদের হচ্ছে এখানে কিছু এলোমেলো কিছু সংখ্যা দেওয়া থাকবে, এরকম করে সংখ্যা দেওয়া থাকবে এবং বলবে যে এগুলোর মধ্যক নির্ণয় করো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন যেটা আছে হচ্ছে আমাদের গড় নির্ণয়, প্রচুরক নির্ণয়, গড় নির্ণয় অথবা হচ্ছে মধ্যক নির্ণয়। এটা খ নম্বরের কোশ্চেনে অবশ্যই থাকবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা, হয়তো প্রচুরক থাকতে পারে, গড় থাকতে পারে, মধ্যক থাকতে পারে। এবং গ নম্বর প্রশ্নে যে আমাদের আসবে বহুভুজ অঙ্কন, বহুভুজ অথবা অজীব রেখা। বহুভুজ অথবা অজীব রেখা অঙ্কন। তাহলে আমরা যদি এই প্রশ্ন তিনটা সমাধান করতে পারি তাহলে আমাদের অবশ্যই পরিসংখ্যানে আমরা 20-এ 20 তুলতে পারবো। তাহলে প্রচুরক নির্ণয়, গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন। তাহলে আমাদের 2টি প্রশ্ন থাকবে এবং 2টি প্রশ্নের মধ্যে হয়তো প্রথমটিতে বহুভুজ থাকলে পরেরটিতে অজীব রেখা থাকবে। প্রথমটাতে যদি অজীব রেখা থাকে তাহলে পরবর্তীতে অবশ্যই বহুভুজ থাকবে। আর আমরা জানি আমাদের যে প্রশ্নগুলো হয় 2টি ছক দিয়ে থাকে। তাহলে ছক দিয়ে থাকলে আমাদের আর গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে না। তাহলে আমরা শিখবো প্রথমে কিভাবে পরিসংখ্যান সম্পর্কিত কিছু বেসিক তথ্যগুলো আমরা জেনে নিই। তাহলে উপাত্ত কি? উপাত্ত হচ্ছে গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত। আর আমরা জানি উপাত্তই পরিসংখ্যানের কাঁচামাল। এই উপাত্তগুলো অবিন্যস্তভাবে থাকবে, আমাদেরকে বিন্যস্ত করতে হবে। তাহলে উপাত্ত কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। এই উপাত্তগুলোকে সারণীভুক্ত করতে হয়। তো সারণীভুক্ত করাটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি, ক্লাস 8-এ শিখেছি। এবং আমরা শিখবো কিভাবে ক্রমযোজিত সারণী থেকে আমরা সারণীভুক্ত করব। তাহলে আমাদের যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেটাকে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। ক্রমযোজিতের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে যে গণসংখ্যাটা থাকবে এই গণসংখ্যাটা তাই লিখব এবং পরবর্তীটার সাথে শুধু যোগ করে লিখে যাব, লিখবো। যেমন 11 আর 13 কত? প্রথমটার ক্ষেত্রে 11, তাহলে 11 হবে আমার ক্রমযোজিত সংখ্যা। পরবর্তী গণসংখ্যা রয়েছে 13, তাহলে 11-র সাথে যদি আমি 13 যোগ করি তাহলে আমার পরবর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আসতেছে 24। তাহলে 24-এর সাথে পরবর্তীতে যোগ হয়ে যাবে। তাহলে 24-এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হচ্ছে? 31। তাহলে আমার পরবর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 31। তাহলে পরিসংখ্যানের চলক কি? আমরা জানি যে সংখ্যাসূচক যেই তথ্যসমূহ রয়েছে সেগুলো পরিসংখ্যানের
উপাত্ত। আর উপাত্তর সংখ্যাগুলো উপাত্তে যেগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহকে চলক বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি যে হচ্ছে আমাদের কোনো তাপমাত্রার যেই নাম্বারগুলো দেওয়া আছে, তাপমাত্রার ক্ষেত্রে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোই হচ্ছে চলক। এই চলক হচ্ছে দুই প্রকারের, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। পরিসংখ্যানে ব্যবহৃত চলক সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, যেমন বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কি? যেই চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা নির্দেশক উপাত্তে পূর্ণ সংখ্যায় ব্যবহৃত হয়েছে, তাই আমরা বলতে পারি যে জনসংখ্যামূলক উপাত্তর চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক কাকে বলে? যেই সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সেই সকল চলক অবিচ্ছিন্ন চলক। যেমন বয়স হতে পারে, উচ্চতা হতে পারে, ওজন ইত্যাদি। এগুলো থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে অবিচ্ছিন্ন চলক কাকে বলে অথবা বিচ্ছিন্ন চলক কাকে বলে। তাহলে আমরা অবিচ্ছিন্ন চলকটাকে আর একটা বলতে পারি যে অবিচ্ছিন্ন চলক হবে, বিচ্ছিন্ন চলক হবে কি, যে পূর্ণ সংখ্যা থাকবে, যেমন 6, 7, 3, 10 ইত্যাদি। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে এটা দশমিকেও থাকতে পারে, পূর্ণ সংখ্যা থাকতে পারে, দশমিকে থাকতে পারে। যেমন আমাদের বয়স বা ওজন থাকে কারো কি, যে 5 ফিট যেমন 6 ইঞ্চি, এই যে 5 ফুট 6 ইঞ্চি অর্থাৎ 5.6 ইঞ্চি। এই ক্ষেত্রেও কিন্তু এটা কি অবিচ্ছিন্ন চলক। একই রকম করে যেমন উচ্চতা পূর্ণ সংখ্যাও হতে পারে, আবার হচ্ছে দশমিকেও থাকতে পারে। ওজন পূর্ণ সংখ্যা থাকতে পারে, দশমিকেও থাকতে পারে। এই জন্য আমরা এগুলোকে বলি কি বাস্তব সংখ্যা। অর্থাৎ যেগুলো বাস্তব সংখ্যা সেগুলো হবে অবিচ্ছিন্ন চলক, আর যেগুলো পূর্ণ সংখ্যায় থাকবে তা আমরা লিখব বিচ্ছিন্ন চলক। এবার আসি উপাত্তের লেখচিত্র অঙ্কন করতে হয় আমাদের। এই গণসংখ্যাগুলো সাধারণত গণসংখ্যা বহুভুজ আসে এবং হচ্ছে অজীব রেখা আসে। আমরা পরিসংখ্যানের জন্য প্রয়োজনীয় কিছু সূত্র দেখে নেই। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নেব যে আমাদের একটা প্রশ্ন আসে যে কেন্দ্রীয় প্রবণতা কি। কেন্দ্রীয় প্রবণতা কি, এই ধরনের একটা প্রশ্ন আসে। তাহলে আমরা দেখি যে কেন্দ্রীয় প্রবণতা সাধারণত কি, যে অবিন্যস্ত উপাত্ত সমূহকে, আমরা এই পর্যন্ত থেকে দিব, অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীবিত হয়। আবার অবিন্যস্ত উপাত্ত সমূহ গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা দেয়। প্রাচুর্য মানে আধিক্য দেখা দেয়, অর্থাৎ মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যা খুব বেশি হয়। বস্তুত উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার এই প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। তাহলে কেন্দ্রীয় প্রবণতা কি, যে উপাত্ত সমূহে যে মানের মাঝামাঝি পুঞ্জীবিত হয়, এই মানের মাঝামাঝি পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি আসে? তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি। কি কি? গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে আসে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি, গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। তাহলে আমরা কিভাবে গাণিতিক গড় বের করব? গাণিতিক গড়ের ক্ষেত্রে আমরা সাধারণত উপাত্তের মানের সমষ্টির দিকে তার সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তবে উপাত্ত সমূহের গড় মান পাওয়া যায়। আচ্ছা, আমরা গাণিতিক গড়ের ক্ষেত্রে একটা ছক মনে রাখবো, আমরা যখন অঙ্ক করব পরবর্তীতে সেক্ষেত্রে আমরা গাণিতিক গড়গুলো শিখবো। তাহলে গাণিতিক গড়ের ক্ষেত্রে ঘর হবে চারটি। কয়টি? চারটি। কয়টি? চারটি। গাণিতিক গড়ের ক্ষেত্রে ঘর হবে হচ্ছে চারটি। প্রথমটার নাম শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি। পরেরটার নাম মধ্যমান। মধ্যমানকে সাধারণত xi দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তীটার নাম হবে গণসংখ্যা। গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয় এবং সবশেষেরটা হচ্ছে fi(xi), অর্থাৎ গণসংখ্যা গুণন মধ্যমান। গণসংখ্যা গুণন মধ্যমান। আমরা গণসংখ্যা কিভাবে বের করব, মধ্যমান কিভাবে বের করব, পরবর্তী ক্লাসে আমরা এগুলো দেখব। আজকে শুধু আমরা এই পরিসংখ্যান থেকে কি ধরনের প্রশ্ন আসে, পরিসংখ্যান থেকে আমাদের হচ্ছে কি সূত্রগুলো প্রয়োজন হবে পরবর্তী অঙ্কগুলো করতে, আজকে আমরা শুধু এগুলো নিয়েই আলোচনা করব। তাহলে গাণিতিক গড় বের করতে গেলে আমাদের ঘর হবে কয়টি? চারটি। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা এবং গণসংখ্যা গুণন মধ্যমান।
সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে ঘর হবে 5টি। কয়টি? 5টি। এই 5টি ঘরের মধ্যে কি কি থাকবে আমরা একটু এখানে লিখে দিচ্ছি। প্রথমটার নাম শ্রেণীব্যাপ্তি, তারপরটার নাম হচ্ছে মধ্যমান, আর আমরা জানি যে মধ্যমানকে আমরা পূর্বে লিখেছি, মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। তারপরটার নাম হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা fi দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এর পরবর্তী নাম হচ্ছে ধাপ বিচ্যুতি। কি নাম? জি, ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি প্রকাশ করা হয় ui দ্বারা, এবং পরবর্তীটার নাম হচ্ছে fi ui। অর্থাৎ গাণিতিক গড়ের ক্ষেত্রে যেমন গণসংখ্যা এবং মধ্যমান গুণ হয়েছে, কিন্তু সংক্ষিপ্ত গড়ের ক্ষেত্রে ধাপ বিচ্যুতি আর হচ্ছে গণসংখ্যাটি গুণ হবে। তাহলে আমরা একটু সংক্ষিপ্ত গড়ের ক্ষেত্রে সূত্র দেখে নেই। সংক্ষিপ্ত গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন, এটা চিহ্নটার নাম কি? সামেশন fi ui ডিভাইডেড n গুণন h। a প্লাস সামেশন fi ui ডিভাইডেড n গুণন h, যেখানে x বার হচ্ছে নির্ণেয় গড়, a হচ্ছে আনুমানিক গড়, fi হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা। আইতম মানে যেই শ্রেণীতে আমাদের ধাপ বিচ্যুতি থাকবে বা যেই শ্রেণীতে আমরা এই যে আনুমানিক গড়টা থাকবে, যে আনুমানিক গড় থাকবে, এই আনুমানিক গড়ের মানটা হবে fi, এবং ইউআই এফআই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। পরবর্তীতে আমরা দেখে নিই একটু যে মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয়ের সূত্রগুলো কি। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, মধ্যক নির্ণয় সাধারণত দুই ভাবে আসে। একটা হচ্ছে যদি উপাত্ত সমূহের মান জোড় থাকে, আর একটা হচ্ছে বিজোড় থাকে। তাহলে যদি জোড় থাকে সেই ক্ষেত্রে আমাদের মধ্যকের সূত্র হবে কি? মধ্যক সমান n, যদি বিজোড় থাকে, আমরা বিজোড়েরটা প্রথমে নেই, n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। যদি মধ্যক কি থাকে? বিজোড় থাকে, অর্থাৎ উপাত্ত যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে আমাদের মধ্যকের সূত্র হবে n প্লাস 1 ডিভাইডেড 2। এই উপাত্ত সমূহের মান বিজোড় হয় সেক্ষেত্রে আমাদের মধ্যকের সূত্র হবে n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। কিন্তু যদি উপাত্ত আমাদের জোড় হয় সেক্ষেত্রে মধ্যকের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে n ডিভাইডেড 2 তম পদটা বের করে নিতে হবে। n ডিভাইডেড 2 তম পদ প্লাস হচ্ছে n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। এটি কি? যদি উপাত্তের মান হচ্ছে জোড় হয়। জোড় হলে তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র হবে n ডিভাইডেড 2 তম পদ প্লাস n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যদি ছক দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যকের সূত্র হবে l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc গুণন h বাই fm। এখানে l হচ্ছে কি? যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, n হচ্ছে গণসংখ্যা, fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, এবং fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা, h কি? শ্রেণী ব্যাপ্তি। অর্থাৎ আমাদের যেই শ্রেণীটাতে মধ্যমান থাকবে, মধ্যক থাকবে, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হবে fm, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হবে l, এবং মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হবে fc, আর h তো আমরা জানি শ্রেণী ব্যবধান। প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি? প্রচুরক হচ্ছে কি? যে কোন শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে প্রচুরক সমান l প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 গুণন h, l প্লাস f1 ডিভাইডেড f2 গুণন h, যেখানে l হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক শ্রেণী অবস্থিত তার নিম্নমান, f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এবং f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী গণসংখ্যা, এবং h হচ্ছে শ্রেণীর ব্যবধান। তাহলে আজকে আমরা শুধু সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি, শুধু সূত্রগুলো বুঝিয়ে দিচ্ছি। সূত্রগুলো যদি মুখস্থ হয়ে যায়, আগামীকালকে প্রত্যেকটা সূত্র থেকে আমরা কিভাবে অঙ্ক করব, আগামী পার্ট 2 ক্লাসে আমরা এই প্রত্যেকটা সূত্র দিয়ে অঙ্কগুলো চেষ্টা করব। আজকে সবার কাজ হচ্ছে সূত্রগুলো মুখস্থ করা। তোমরা এই সূত্রগুলো স্ক্রিনশট দিয়ে নিবা এবং স্ক্রিনশট দিয়ে সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। আগামী ক্লাসটা পাওয়ার সাথে সাথেই তোমরা এই যে সূত্র যেগুলো আছে, এই 5টা সূত্র, তাহলে আমরা কি কি সূত্রগুলো দিলাম? এটা হচ্ছে মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয় এবং গড় নির্ণয়। এই সূত্রগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে সূত্রগুলো মুখস্থ করে ফেলো, এবং পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসে যদি কোনো
প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা তোমরা কমেন্টে লিখে জানিয়ে দিও। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।